বাতাসে যখন ধোঁয়া, নদীতে যখন বিষ, মাটিতে যখন রাসায়নিক, তখন দূষণ কেবলমাত্র দুর্ঘটনা নয়, এটা একটা ব্যবস্থার গাফিলতি, আমাদের নানান অভ্যেসের পরিণতি। নমস্কার, আমি দেবী সাহা, আপনারা দেখছেন ইকো ইন্ডিয়া। দিল্লি তার ইতিহাস, তার প্রাণশক্তি এবং তার অদম্য মনোবলের জন্য পরিচিত। কিন্তু এখন দিল্লির আরও একটা পরিচয় আছে, আর তা হলো দূষণ। বাতাসে, নদীতে, মাটিতে, এমনকি পানীয় জলেও। তাই আজকের পর্বের মূল প্রশ্ন, কি সমাধান রয়েছে এই দূষণের? আজকের পর্বে পরিচয় হবে এমন কয়েকজন বিজ্ঞানীর সাথে যারা আশা করছেন এআই এর সাহায্যে ভারতের শহর আর গ্রামে দূষণকারীদের চিহ্নিত করা যাবে। আর সুদূর বার্লিনে দেখব সিঙ্গেল ইউজড প্লাস্টিকের হাল, ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা সত্ত্বেও যা ছড়িয়ে পড়ছে সর্বত্র। তবে আমাদের প্রথম প্রতিবেদনে যাব উত্তরাখণ্ডে, যেখানে প্রকৃতির মধ্যেই লুকিয়ে রয়েছে দূষণের হাত থেকে নিস্তার পাবার উপায়। অরণ্য দূষণের বিরুদ্ধে আমাদের প্রথম প্রতিরোধ, কেননা এটা বাতাস, মাটি, জল তিনটেই রক্ষা করে। কিন্তু 2000 সাল থেকে ভারত 20 লক্ষ হেক্টরেরও বেশি বনভূমি হারিয়েছে। তাহলে সেই বন কি আবার গড়ে তোলা যাবে? কতটা সময় লাগবে? আর তাতে আদৌ কি কোনো পরিবর্তন আসবে? উত্তরাখণ্ডের রাজাজি ন্যাশনাল পার্কের সীমানা ঘেঁষে এই জমি ব্যক্তিগত মালিকানার অধীনে। এটি সংরক্ষিত বন নয়, কোনো প্ল্যান্টেশনও নয়, পর্যটন প্রকল্পও নয়, বরং একসময় যে জমি জীববৈচিত্র্য হারিয়ে ফেলেছিল সেটা ফিরিয়ে আনার এক প্রচেষ্টা মাত্র। তবে এখানে ব্যক্তি মালিকানা মানে ব্যক্তিগত ব্যবহারের জমি নয়, এটা এক ব্যক্তিগত দায়িত্ব। আর সেই দায়িত্ব পালন করছেন পরিবেশ কর্মী ও উদ্যোক্তা জয় ধরগুপ্ত। If I just protect the land, nature will do most of the work, right? Nature will do the rest. And that's the beauty of rewilding. বন পুনরুদ্ধার করা। And আমি সেটাই that's করেছি। what I did. I bought the land. বহু বছর জয় দিল্লিতে বসবাস এবং কাজ করেছেন। বিশ্বের সবচেয়ে দূষিত শহরগুলোর একটি দিল্লি। সেই দূষণ তার শরীরেও প্রভাব ফেলে, স্বাস্থ্যের অবনতি ঘটে। I had no respiratory problem all my life. I was a national সারা জীবন আমার শ্বাসকষ্টের কোনো so সমস্যা I ছিল got, না। I আমি acquired this জাতীয় problem পর্যায়ে in সাঁতারু ছিলাম। 2013. 2013 সালে First প্রথম এই time, সমস্যা and, দেখা দেয়। আমার it was জন্য a huge এটা একটা hit. বড় ধাক্কা ছিল। But I think my অসুস্থ হওয়ার level পর of সচেতন হলাম। consciousness আমাদের প্রকৃতি আর completely পরিবেশের changed অবক্ষয়ের কারণেই এটা once হয়েছে। I got sick, thanks to a degradation in our nature and environment. এরপরই দিল্লির বায়ু দূষণ নিয়ে অন্যতম সোচ্চার কণ্ঠ হয়ে ওঠেন জয়। জনসচেতনতা প্রচার চালান, ভারতের বিভিন্ন আদালতেও পরিচ্ছন্ন বায়ুর জন্য লড়াই করেন। Even now, I don't think most আমি people মনে করি understand এখনো what air বেশিরভাগ মানুষ pollution বায়ু is. দূষণ And, আসলে I কি don't think সেটা বোঝেন most না। people understand অনেকে that বোঝেন না যে we are আমরাই creating বায়ু the air দূষণের কারণ। pollution. This is এটা not a কোনো natural প্রাকৃতিক ঘটনা phenomenon. নয়। And most people বেশিরভাগ don't মানুষ understand জানেনই না কি ধরনের পদক্ষেপ নিলে আমরা নিজেদের তৈরি দূষণ কমাতে পারি। সচেতনতায় একটা বড় অভাব রয়ে গেছে। I mean, there's still a huge knowledge gap. এরপর জয় সিদ্ধান্ত নেন নিজেই গড়বেন একটা ছোট জীবমণ্ডল। কয়েক বছর আগেও এই জমির চেহারা ছিল সম্পূর্ণ আলাদা। এটা একটা প্ল্যান্টেশন এলাকা ছিল। ইউক্যালিপটাস সহ নানা গাছ লাগানো ছিল, যেগুলো মাটির জল শুষে নিত। We actually started work on the land in 2022, and আমরা you know, 2022 first এ there এই was the জমিতে কাজ process শুরু of করি। kind of প্রথমে removing ইউক্যালিপটাসের the মতো এক ফসলি monoculture গাছ সরাতে eucalyptus হলো। কাজটা plantation. করতে প্রায় That took us 1 মাস about a সময় month. লেগেছিল। And then we আগের মালিক actively, জমিটা and, you know, পুরো সমতল the করে previous দিয়েছিলেন, কারণ owners had flattened ভারতে a কৃষি land, জমি right? বা রেভিনিউ Because the জমির only মূল্য value in তখনই India থাকে of যখন সেটা agricultural সমতল land, হয়। so to speak, শুধু or revenue প্রাকৃতিক land, ঢাল is if আর it's flat. ভূপ্রকৃতির স্বাভাবিক So it গঠন took us ফিরিয়ে a আনতে year to আমাদের even just 1 বছর create লেগেছে। the natural এখন যে contours, বনভূমির মায়া, and রহস্য the, অনুভব you know, করেন, সেটা the ফিরিয়ে আনতে magic, the সময় লেগেছে। mystery that you would expect to experience on a wild land. পরিবেশবিদ বিজয় ধাসমানা হলেন জয়ের পরামর্শদাতা। তার বক্তব্য, তিনি কোনো বন তৈরি করছেন না, বরং বোঝার চেষ্টা করছেন এই জমি একসময় কি ধারণ করত এবং তার এখন কতটা ক্ষমতা আছে। The principles of rewilding or রিওয়াইল্ডিং বা ecological পরিবেশ restorations পুনরুদ্ধারের মূল are নীতির first প্রথমটা হলো এমন একটা identify রেফারেন্স a জায়গা ঠিক reference করতে site, হবে যা এখন which অক্ষত, would be পরিবেশগতভাবে your site which কার্যকর is এবং সুস্থ intact, which অবস্থায় is আছে। তারপর ecologically দেখতে হবে functional, আপনার যে জায়গাটা has নষ্ট হয়ে গেছে integrity, সেখানে ঠিক কী কী কারণে and then অবক্ষয় you হয়েছে, identify the threats to your present site which is কিসের degraded, জন্য জমিটা এই what were the অবস্থায় এসে factors that দাঁড়িয়েছে, were leading to the তারপর সেই degradation, অবস্থা বদলাবার চেষ্টা and then করতে you try হবে। to
আর plug them. যতটা সম্ভব স্থানীয় উদ্ভিদ Those are the প্রজাতি আবার principles. ফিরিয়ে আনতে হবে And সেই also ভূমিতে। bring in the flora as much you can into a landscape. এই জমি সংরক্ষিত অরণ্যের স্মৃতিকে ফিরিয়ে আনতে আগ্রহ দেখাচ্ছেন। I think this is আমার মনে হয় এই প্রকল্প this থেকে অনেক কিছু biosphere, this শেখা যাবে। project is এটা একটা আদর্শ উদাহরণ হয়ে উঠতে it পারে, can have an কিন্তু educational এর value, সামগ্রিক it can প্রভাব have a কতটা role model বৃহৎ স্তরে গিয়ে value, পড়বে সেটা but in ভিন্ন terms of প্রশ্ন। scale, how it is going to be প্রকৃতপক্ষে উত্তরাখণ্ড impacting overall, I বন্যপ্রাণী ও think জঙ্গলে Uttarakhand সমৃদ্ধ। is blessed with আমাদের আসলে wildlife, সেগুলো with সুরক্ষিত রাখা forests. দরকার। What we need to do is to protect. সংরক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর এই ধরনের উদ্যোগ সেই বড় লড়াইয়ে অবদান রাখে। দূষণ বেড়ে যাওয়ার অনেক কারণের মধ্যে অন্যতম হলো ঘন সবুজ বনের অভাব। পরিষ্কার বাতাসে শ্বাস নিতে পারার অধিকার ভারতীয় সংবিধানে স্বীকৃত, কিন্তু শিশু থেকে বয়স্ক সকলের ফুসফুস ক্ষতিগ্রস্ত হচ্ছে, বাড়ছে মৃত্যু, বায়ু দূষণ আস্তে আস্তে কেড়ে নিচ্ছে জীবনের মেয়াদ। দিল্লিতে এটি একটি বড় সমস্যার আকার নিয়েছে। এর জন্য মানুষ মরিয়া হয়ে রাস্তায় নেমে বিক্ষোভ করেছে, কিন্তু সেভাবে কোনো সরকারি প্রকল্পই ফলপ্রসূ হয়নি। এবার অনেকেই ভাবেন এটি শুধুমাত্র একটি শহুরে সমস্যা। সত্যিই কি তাই? চলুন জেনে আসি বিজ্ঞানীরা কি বলছেন। এই কাজ অত্যন্ত সূক্ষ্ম। সুমন কুমার তার নজরদারির জন্য তৈরি ভ্যান নিয়ে খুবই সতর্ক থাকেন, কোনো কিছু যেন তার চোখ এড়িয়ে না যায়। তবে সুমন কোনো গুপ্তচর নন। উত্তরপ্রদেশের কানপুরে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজিতে পিএইচডি করছেন। ভ্যানে বসে তিনি সাধারণ অপরাধী খুঁজছেন না, তার লক্ষ্য হলো ক্ষতিকর বায়ু দূষণের উৎস, বিশেষ করে 2.5 মাইক্রন বা তার কম আকারের সূক্ষ্ম ভাসমান কণিকা, অর্থাৎ PM2.5। With sensors we can monitor সেন্সর ব্যবহার করে PM2.5 PM2.5 and some এবং কিছু gases, গ্যাস পর্যবেক্ষণ but করা with যায়। this mobile van কিন্তু এই মোবাইল ভ্যানের what যন্ত্র দিয়ে আমরা instrument we have in this, PM2.5 এর we ভেতরের can উপাদান monitor বিশ্লেষণ the করতে পারি। composition of উপাদানগুলো দেখে বুঝতে পারি PM2.5. দূষণটা With কোথা that থেকে আসছে। composition we can we ভ্যানটা do যেখানে source রাখা হয় apportionment সেই and এলাকার we উৎসগুলো identify চিহ্নিত করা যায়। sources around that where we have deployed the van. ভারতে প্রতি বছর 20 লাখেরও বেশি মানুষের মৃত্যু হয় বায়ু দূষণের কারণে। শিল্পাঞ্চল ও বড় শহরগুলোতে সূক্ষ্ম কণার দূষণের মাত্রা বিশেষভাবে বেশি। তবে এখন বোঝা যাচ্ছে শুধু শহর না, বহুদিন ধরে গ্রামাঞ্চলগুলোও এই দূষণে ক্ষতিগ্রস্ত। কানপুরের কাছেই চৌবেপুর নামের একটি গ্রাম। গ্রামবাসীদের মতে এখানকার ভোরবেলার বাতাস সবচেয়ে বেশি দূষিত। শীতকালে শরীর গরম করার জন্য আগুন জ্বালালে পরিস্থিতি আরও খারাপ হয়। सांस लेने में थोड़ा सा दिक्कत हो रही है सुबह শ্বাস सुबह নিতে খুব কষ্ট और হয়, दोपहर বিশেষ में করে भी मतलब সকালে। जो खुल के মনে হয় না जैसा আমরা আগে যে पहले हो বাতাসে रहा था শ্বাস নিতাম এখন वैसे সেই বাতাসটাই अपेक्षा में अब পাচ্ছি। सांस लेना मतलब थोड़ा सा दिक्कत आ रही है सांस लेने में। क्या होती है गले में खराश বুকে প্রচন্ড চাপ और লাগে, बलगम, গলায় মনে खांसी, হয় ये सब কফ तो আটকে আছে। हो ही जाता है। बच्चों में বাচ্চাদের ज्यादा ক্ষেত্রেও यही তাই होता है, হয়। बच्चों में भी ज़्यादा मेहनत करो तो পরিশ্রম করলে অবস্থা हांफन সবচেয়ে शुरू हो খারাপ হয়। जाती है। সমস্যাটার দ্রুত মোকাবিলা করতে হবে। তার প্রথম ধাপ হচ্ছে বাতাসে থাকা দূষকের তথ্য সংগ্রহ করা। আমরা কানপুরে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজিতে এসেছি। এখানকার অধ্যাপক সচ্চিদানন্দ ত্রিপাঠী একটি টিম চালান, যারা এই নজরদারির ভ্যান নিয়ে ঘোরে। বায়ু দূষণের সম্পূর্ণ চিত্র ধরার জন্য এই ভ্যান একা যথেষ্ট নয়, তবে গবেষকদের গড়ে তোলা বড় পর্যবেক্ষণ নেটওয়ার্কের একটি গুরুত্বপূর্ণ অংশ এই ভ্যান। Air pollution is a major problem globally. বায়ু দূষণ পুরো বিশ্বে এক বড় সমস্যা It is also এবং in অবশ্যই India. ভারতেও। So তাই বায়ু monitoring air দূষণ pollution নিয়ন্ত্রণের একটা is one গুরুত্বপূর্ণ ধাপ important হলো সেটা step পর্যবেক্ষণ করা। towards managing it. 2016 সালে Back আমরা in এয়ার সেন্সর নিয়ে কাজ 2016 শুরু we করি। started working on এগুলো কম খরচে something বসানো what is যায়, called as তাই আরো বেশি sensors, জায়গায় দূষণ মাপা which is a সম্ভব very হয়েছে। cost effective way to scale up the monitoring footprint. এই দলটি ইতিমধ্যে অনেক কাজ করেছে। গত কয়েক বছরে গবেষকরা বিহার এবং উত্তরপ্রদেশে প্রায় 1400টি সেন্সর স্থাপন করেছে। শুধু শহরেই নয়, গ্রামাঞ্চলেও সেন্সর বসিয়েছে। এই সব সেন্সর থেকে পাওয়া তথ্য, নজরদারি, ভ্যানের পর্যবেক্ষণ আর আবহাওয়া সংক্রান্ত তথ্য, যেমন বাতাসের গতিবেগ, সবই জমা হয় ইনস্টিটিউটে। এরপর কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে গবেষকেরা এই বিশাল তথ্যভাণ্ডার একসঙ্গে সাজিয়ে বিশ্লেষণ করেন, আর সেই ফলাফল সরাসরি পাঠানো যায় স্থানীয় প্রশাসনের কাছে। We want that these kind of সিদ্ধান্ত decision নিতে support এইরকম systems সাহায্যকারী run, প্রক্রিয়াটা and we চলুক help সেটা আমরা চাই। these civic এর মাধ্যমে আমরা governments শহর প্রশাসনকে to ঠিক পদক্ষেপ design নিতে their সাহায্য করি। interventions
শহরের কোন এলাকায় দূষণের সমস্যা বেশি, কোথায় একই সমস্যা ফিরে আসছে সেটা বোঝা যায়। আর সেসব জায়গায় কি ধরনের দীর্ঘমেয়াদী নীতি দরকার সেটাও পরিকল্পনা করা সম্ভব হয়। স্থানীয় প্রশাসন দীর্ঘদিন ধরেই জানে যে ব্যবস্থা নেওয়া জরুরি। বায়ু দূষণের কারণে ক্রমশ আরও মানুষ স্বাস্থ্য সমস্যায় ভুগছেন। আইআইটি কানপুর হেলথ সেন্টারের অনিরুদ্ধ নিগমের মতে সব বয়স ও বিভিন্ন সামাজিক স্তরের মানুষই এর প্রভাবে আক্রান্ত এবং অসুস্থতার ধরনটাও একই। অ্যাজমা, নিউমোনিয়া, এমনকি ক্যান্সারও ধরা পড়ছে ভারতের বিভিন্ন গ্রামাঞ্চলে। রোগীদের চিকিৎসার জন্য শহরে আনার পর নির্ণয় করে দেখা যাচ্ছে যে এর পেছনে দূষণ, বিশেষ করে বায়ু দূষণই দায়ী। সমস্যার তাগিদেই বিজ্ঞানীরা আরও দ্রুত কাজ করতে বাধ্য হচ্ছেন। ইনস্টিটিউটের এই টেস্ট ফিল্ডে তারা পরের ৪৫টি সেন্সর বসানোর প্রস্তুতি নিচ্ছেন। মাপজোকে যেন কোনো ভুল না হয়, সেজন্য প্রতিটি সেন্সরের মান নিখুঁতভাবে যাচাই করা হয়। মোতায়েনের পর এগুলো বায়ু দূষণের মাত্রা ছাড়াও পরিবেশের আর্দ্রতা, তাপমাত্রা এবং অন্যান্য তথ্যও সঙ্গে সঙ্গে পরিমাপ করবে। সেন্সরের বডিতে একটি ছোট ছিদ্র থাকে, যেদিক দিয়ে বাতাস ভেতরে ঢোকে। এটি বাতাস টেনে নেয়, তারপর সেই বায়ুতে দূষণের মাত্রাটা ডিসপ্লে স্ক্রিনে দেখা যায়। আমরা সেই সংখ্যা বিশ্লেষণ করে বুঝি কোথায় দূষণের মাত্রা কত বেশি। কিছু জায়গায় মান খুব বেশি, কোথাও কম, ফলে বিভিন্ন জায়গায় বিভিন্ন মাত্রার তথ্য পাওয়া যায়। এই কারণে আমরা পুরো জেলা জুড়ে সেন্সর বসাই। লক্ষ্য হলো এই পর্যবেক্ষণ ব্যবস্থাকে আরও বিস্তৃত এলাকায় ছড়িয়ে দেওয়া। বিজ্ঞানীরা যে সেন্সরগুলো বসাচ্ছেন সেগুলো কম খরচে তৈরি হলেও তথ্য সংগ্রহে অত্যন্ত কার্যকর, তাই এই সম্প্রসারণ সম্ভব হচ্ছে। দ্রুত এআই ভিত্তিক বিশ্লেষণের ফলে এই তথ্যগুলো প্রশাসনকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে সাহায্য করছে। এখন প্রয়োজন সেই অনুযায়ী পদক্ষেপ নেওয়ার। প্রাথমিক কিছু পরিকল্পনাও ইতিমধ্যে তৈরি হয়েছে। গবেষকদের এই প্রকল্পের মেয়াদ আরও ৩ বছরের জন্য বেড়েছে। বিহার ও উত্তরপ্রদেশ জুড়ে সূক্ষ্ম কণা দূষণের উৎস খুঁজে বের করা এখন সুমনের লক্ষ্য, তাই ভ্যানটির আরও বহু কিলোমিটার চলা বাকি। উত্তর ভারতের শহর বা গ্রামই হোক বা বার্লিনের রাস্তা, প্রশ্ন একটাই, কিভাবে বাঁচবো আমাদের চারপাশটাকে ক্ষতিগ্রস্ত না করে। যেমন ধরুন এই প্লাস্টিকের জার, আইনি সীমারেখা মেপে দেয় কোনটা চলবে আর কোনটা চলবে না। এবার বার্লিনের মতন শহরে এই সমস্যার সমাধান হয়ে গেছে বলেই মনে হয়, কিন্তু সত্যিই কি তাই? আসলে প্লাস্টিকের ক্ষেত্রে ক্রমশ এই সীমারেখা এলোমেলো হয়ে যাচ্ছে। চলুন দেখি বাস্তবে একটি নিষেধাজ্ঞা কিভাবে কাজ করে। 2021 থেকে এই ধরনের প্লাস্টিক ইউরোপিয়ান ইউনিয়ন নিষিদ্ধ করে। জার্মানিতে এই নিষেধাজ্ঞার নাম আইনওয়েগ কুনস্টফভার্বোটসverordnung। কিন্তু বার্লিনে সব জায়গায় এগুলো এক ঘন্টার টাইমার সেট করে দেখি কতগুলো সিঙ্গেল ইউজ প্লাস্টিক জোগাড় করতে পারি। ঘড়ির কাঁটা এগোচ্ছে, চলুন। Plastic straw for my mango fruit drink. Plastic cups for your various beverages. I've never been so excited about a plastic cup in my life. ও, 1 ঘন্টা হয়ে That's গেছে। 1 hour. মোটামুটি নিশ্চিতভাবেই বলা যায় যে আমি সফল। So I just গুনে counted দেখলাম a little more than 20টারও 20 বেশি জিনিস items পেয়েছি। that I collected in মানে 1 প্রতি hour. 3 So I মিনিটে found একটা one করে plastic প্লাস্টিকের item জিনিস every পাওয়া 3 গেছে। minutes. That's অবিশ্বাস্য। insane. আমার তো মনে হয় এগুলো অনেক আগেই নিষিদ্ধ হয়ে যাওয়ার কথা। তাহলে কি নিষেধাজ্ঞাটা ঠিকভাবে কাজ করছে না? আমি কি ঠিক? বিষয়টা খতিয়ে দেখতে জোগাড় করা প্লাস্টিকের বোঝা নিয়ে বার্লিনের অন্য প্রান্তে গেলাম এক বিশেষজ্ঞের কাছে। Okay, you ready? প্রস্তুত? Ready? Your first এত প্লাস্টিক দেখে reaction প্রথম to all this প্রতিক্রিয়া কি? plastic. Okay, die erste প্লাস্টিকের Reaktion, পরিমাণটা das সত্যি ist অনেকটা। echt viel প্রথম Plastik নজরেই und মনে für mich হচ্ছে sieht es auf এর den ersten বেশিরভাগই Blick তো so এখন aus, আর als wäre ব্যবহার করার davon অনুমতি ganz নেই। viel nicht mehr erlaubt. ব্রিটিশ হাউস গত 10 বছর ধরে মানুষকে পরিবেশ বান্ধব খাদ্যাভ্যাস গড়ে তুলতে এবং প্লাস্টিক ব্যবহার কমাতে সাহায্য করছেন। সমস্যাটা কতটা বড় সেটা বুঝতে সবকিছু 3টে ভাগে আলাদা করলাম। এটা নিষিদ্ধ, এটা নিয়ে দ্বিমত আছে, আর ওটা এখনো বৈধ। হাসছি বটে, কিন্তু বুঝলাম না, সবই তো একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক, তাই না? Ich glaube, Sie haben angefangen mit worst first. Was können wir als erstes irgendwie mal wegkriegen, was wirklich völlig überflüssig ist?
ইইউ তদন্ত করে দেখেছিল যে চারদিকে ছড়িয়ে থাকা আবর্জনার প্রায় 40%ই সিঙ্গেল ইউজ প্লাস্টিক। সেটা নিষিদ্ধ করলেই বেশিরভাগ সমস্যা মিটে যাবে বলে তারা মনে করে, কিন্তু দেখাই যাচ্ছে সেটা তেমন কাজে দেয়নি। Ich finde es ja fast ein EU bisschen একটু বেশি naiv আশাবাদী von হয়ে den EU zu ভেবেছিল যে sagen, কোনো জিনিস naja, নিষিদ্ধ wieso, das করলে darf সেটা ja আর jetzt nicht mehr ব্যবহার rein und হবে dann না। kommt es auch কিন্তু nicht. চারদিকে তাকালে দেখবেন Ja, dann সবাই guck doch mal ব্যবহার hin, das করছে। machen alle. তার মতে বিক্রেতারা এসব পণ্য ইউর বাইরে থেকে বেআইনিভাবে আমদানি করে। Wenn es ein আইন Gesetz থাকলে gibt, সেটা dann muss es প্রয়োগও auch করতে হবে, kontrolliert werden. না হলে কেউ Ansonsten মানবে hält না। sich ja niemand dran. আইন ভাঙলে জরিমানা আছে। একটা স্থানীয় কাবাবের দোকান প্লাস্টিকের কাঁটা চামচ দিলে তাদের 1 লাখ ইউরো পর্যন্ত জরিমানা হতে পারে, বেশ কড়া শাস্তি। ব্যাপারটা অনেকটা গাড়ির স্পিড লিমিট ভাঙার মতো, জরিমানা না হলে তো কেউ নিয়ম মানে না। কিন্তু এই ক্ষেত্রে জরিমানা কি সত্যিই লাগু করা হয়? কাউকে জরিমানা করা হয়েছে কিনা জানতে আমি জার্মানির 5টা বড় শহরের সঙ্গে যোগাযোগ করি। বেশিরভাগই বলেন যে কেউ অভিযোগ করলে তবেই ব্যবস্থা নেওয়া হয়, বা মাঝে মধ্যে হঠাৎ তল্লাশি হয়, সেটাও খুব কম। কিন্তু কেউ জরিমানা করার কোনো নির্দিষ্ট উদাহরণ দিতে পারেননি। আর এই স্তূপে থাকা জিনিসগুলোর কি হবে? ইইউ প্লাস্টিকের কাঁটা চামচ নিষিদ্ধ করেছিল না? Diese Gabeln এই sehen ja কাঁটাগুলো erstmal দেখতে gleich aus, sie একদম sind একই beide রকম। aus দুটোই Plastik. প্লাস্টিকের Hier তৈরি, sieht কিন্তু man aber সেখানেই einen নির্মাতার Trick চালাকি। der Hersteller. এটাতে লেখা Hier steht reusable reusable drauf. ভালো করে না দেখলে চোখেই পড়ে না, কিন্তু এই ছোট লেখাটার জন্য আর কাঁটাটা একটু মোটা হওয়ায় এরা এখনো বাজারে রয়ে গেছে। ব্রিটার মতে এটা আইনে একটা ফাঁক খুঁজে নেওয়া বা ইচ্ছে করে আইনকে পাশ কাটানোর চেষ্টা। পুনর্ব্যবহারযোগ্য মানে পুনর্ব্যবহৃত নয়। ন্যাটালি গোটা প্লাস্টিক দূষণের এক অন্যতম গবেষক, নিজের কাজের জন্য একাধিক পুরস্কারও পেয়েছেন। তিনি বলেন যে এই পুনর্ব্যবহারযোগ্য জিনিসগুলো বেশি ক্ষতি করে, কারণ ব্যবহারের অভ্যেস তো বদলায়নি। এই প্লাস্টিকের চামচ কি আপনি বারবার ব্যবহার করবেন? কোনো কোনো জায়গায় একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক নিষিদ্ধ করাতেই উল্টে প্লাস্টিকের ব্যবহার বেড়ে গেছে, কারণ প্লাস্টিকটা একটু মোটা করলেই আইনকে এড়িয়ে যাওয়া যায়। অনেক সংস্থা যে এটাই করছে তার প্রমাণও ন্যাটালির কাছে আছে। যখনই প্লাস্টিকগুলো নিষিদ্ধ করার প্রস্তুতি চলছিল, তখন অনেক কোম্পানি আমার সাথে যোগাযোগ করেছিল, একটু আতঙ্কিত ছিল। কিন্তু পরে এসে খুব দুঃখিতভাবে জানালো যে তাদের আর আমার সাহায্যের দরকার নেই, কারণ সমাধানটা সহজ, শুধু প্লাস্টিকগুলো একটু মোটা করলেই হবে। আর অবশেষে তারা আগের মতোই ব্যবসা চালিয়ে যাচ্ছে। তাহলে এখানে অগ্রগতি কোথায়? জনস্বার্থ কোথায়? উপকারটাই বা কোথায়? আরও একটা সমস্যা আছে, কাঁচ বা ধাতুর মতো প্লাস্টিক আসলে বারবার ব্যবহারের জন্য তৈরি নয়। যত বেশি ব্যবহার ও ধোয়া হয়, এগুলো তত বেশি গন্ধ, রং আর জীবাণু শুষে নেয়। কোনো কাঁটা চামচে রিইউজেবল লেখা থাকলেও বাস্তবে বারবার ব্যবহার হয় না, আর করাটাও উচিত না। তবে তার মানে এই নয় যে কোনো পরিবর্তনই হয়নি। এখন নিশ্চয়ই বিভিন্ন জায়গায় অনেক বিকল্প দেখছেন, যেমন কাপড়ের টোট ব্যাগ, কাঠের চামচ বা কাগজের কাপ। সেগুলো দেখতে পরিবেশ বান্ধব, কিন্তু সত্যি কি তাই? বিষয়টা জানতে ডেনমার্কের বিজ্ঞানীরা পরিবেশের উপর ক্যারি ব্যাগের প্রভাব খতিয়ে দেখেন, কার্বন নিঃসরণ, বিষাক্ততা আর প্রাকৃতিক সম্পদের ব্যবহার বিশ্লেষণ করেন। একটা কাগজের ব্যাগকে প্লাস্টিকের সমান পরিবেশ বান্ধব হতে হলে 43 বার ব্যবহার করতে হবে, আর কটন ব্যাগকে 7100 বার। প্লাস্টিকের সবচেয়ে বড় বিপদটা এই গবেষণায় ধরা হয় না, কারণ মূল সমস্যা শুধু কার্বন নিঃসরণ বা কার্বন ফুটপ্রিন্ট নয়। আসল বিপদ হলো এই প্লাস্টিকের পণ্য থেকে মাইক্রো আর ন্যানো প্লাস্টিক নির্গমন, যেগুলো পরে আমাদের ফুসফুসে, মস্তিষ্কে, এমনকি রক্তেও পাওয়া যায়। তাই কাগজ আর কটনের নিজস্ব পরিবেশগত খরচ থাকলেও প্লাস্টিকের বিপদটা অনেকটা গুপ্ত। এটা শত শত বছর ধরে পরিবেশে রয়ে যায়। তাহলে কি এর চেয়ে ভালো কোনো উপায় আছে? অন্য দেশগুলো কি করছে খতিয়ে দেখলাম। In Kenya, it has been illegal to use, manufacture or import plastic bags since 2017. এর কোনো ফল দেখা গেছে? একজন বিশেষজ্ঞকে জিজ্ঞেস করলাম। আগে সব জায়গায় প্লাস্টিক দেখা যেত, শুধু ময়লা ফেলার জায়গাতে নয়। রাস্তার ধারে, হাওয়ায় উড়ে গাছে ঝুলতো, চারদিকে প্লাস্টিক আর প্লাস্টিক। এভান্স নাঙ্গুলুর সংস্থা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও স্থানীয় গোষ্ঠীগুলোকে পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলা করতে সহায়তা করে। কিন্তু নিষেধাজ্ঞার পর রাস্তাঘাট এখন পরিষ্কার, সড়ক পরিষ্কার, শহর পরিষ্কার। এভান্স জানান, শুরুতেই এই নিষেধাজ্ঞা প্লাস্টিক উৎপাদন পুরোপুরি বন্ধ করে দেয় এবং বাজারে প্লাস্টিকের পরিমাণও ব্যাপকভাবে কমে যায়। যারা প্লাস্টিক ব্যাগ তৈরি বা ব্যবহার করতে গিয়ে ধরা পড়েন, তাদের সর্বোচ্চ 4 বছর পর্যন্ত জেল হতে পারে।
অথবা ৩১,০০০ মার্কিন ডলার পর্যন্ত জরিমানা হতে পারে। আর জার্মানির মতো এটা শুধু কাগজে হুমকি নয়, তবে এখন নতুন একটি সমস্যা দেখা দিয়েছে। ক্রস বর্ডার মুভমেন্ট অফ প্লাস্টিক ব্যাগ, দ্য কেনিয়া প্রহিবিটেড সীমান্ত ওয়ান, পেরিয়ে দেশে that's নিষিদ্ধ defining the প্লাস্টিক waste ব্যাগ chain. ঢুকছে। If Uganda যদি উগান্ডার কারখানাগুলো industries are still একবার allowed ব্যবহারযোগ্য to প্লাস্টিক ব্যাগের produce উৎপাদন single চালিয়ে যায়, use তাহলে packaging চোরাচালানকারীরা products, রুয়ান্ডা এবং কেনিয়াতেও that's সেগুলো not ঢোকাবে। they're still তাই finding সব its দেশের way সরকারের to উচিত Rwanda and to একত্রিত Kenya. হওয়া। So these governments need to come together. হিমেনা বানেগাস আন্তর্জাতিক পরিবেশ আইন নিয়ে কাজ করেন। এখন বিশ্বে প্রায় 120টি দেশে বিভিন্ন ধরনের প্লাস্টিক নিষেধাজ্ঞা আছে। আমরা যেন এক ধরনের ওয়াকামোল খেলাটা খেলছি, মানে একটা দেশে যে পণ্য নিষিদ্ধ হচ্ছে অন্য দেশে সেটা হচ্ছে না, আবার কোনো দেশে একটা প্লাস্টিকের পণ্যের উপর নিষেধাজ্ঞা ঐচ্ছিক রাখা হচ্ছে, আর একই সময় সেই পণ্য অন্য কোথাও উৎপাদিত হচ্ছে। জাতিসংঘ 2025-এর আগস্টে পদক্ষেপ নেয়, একটা অভিন্ন নীতিমালা তৈরি করার লক্ষ্য নিয়ে বিভিন্ন দেশের প্রতিনিধিরা পঞ্চম অধিবেশনে বসেন, কিন্তু শেষ পর্যন্ত কোনো ঐক্যমত্যে পৌঁছানো যায়নি। conflict is that some countries just want to tackle the waste issue and want a treaty that only looks at waste and remain at the national level, and some countries want to be more ambitious and they want to go for binding global bans, restrictions on harmful products, restrictions on certain chemicals that are in plastics, and also have a production cap. এই শেষ প্রস্তাবটি, অর্থাৎ বৈশ্বিক উৎপাদনের সীমা নির্ধারণ, সেটি বহু দেশের কাছেই এক বড় আপত্তির জায়গা ছিল। তবে বিষয়টা একেবারেই অসম্ভব নয়। 1987 সালে পুরো বিশ্ব ওজোনের স্তর ক্ষতি করার মতো রাসায়নিক পদার্থের ব্যবহার বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছিল। এগুলো তখন অগ্নি নির্বাপক যন্ত্রে, ফ্রিজে, এয়ার কন্ডিশনারে, এমনকি হেয়ার স্প্রেতেও পাওয়া যেত। প্রতিটি দেশ তখন উৎপাদন ও বাণিজ্যের ওপর বাধ্যতামূলক সীমা নির্ধারণ করে, আর সেই রাসায়নিকের 98% বন্ধ করা গেছে। Bans are essential, but we just can't pretend that bans are the solution. It's not tackling the more than 400 million tons of plastics that are being put into the market. একটা সীমারেখার মধ্যে প্লাস্টিক পণ্য উৎপাদন হলে হয়তো আমরা পাতলা কাঁটা চামচের বদলে মোটাগুলো ব্যবহার করে দায় সারতাম না, কিন্তু বাস্তবে প্লাস্টিকের চাহিদা এখনও বিপুল। ফলে পরিস্থিতিটা এক গোলক ধাঁধার মতো। নিষেধাজ্ঞা কাজ করে যদি তা কঠোরভাবে প্রয়োগ ও আন্তর্জাতিকভাবে সমন্বিত হয়, এড়িয়ে যাওয়ার মতো ফাঁক না থাকে এবং যদি দীর্ঘমেয়াদী রাজনৈতিক সদিচ্ছা থাকে। আজকের পর্বটা শুরু করেছিলাম একটা ছোট্ট প্রশ্ন দিয়ে, আমরা কি দূষণ ঠিক করতে পারবো নাকি কেবল মানিয়ে নিতেই শিখব? আর প্রতিটা প্রতিবেদন বলল একই কথা, সমাধান কোনো একটা নয়। আমাদের প্রতিদিনের প্রযুক্তি, রাজনীতি আর ব্যক্তিগত অভ্যেসের মধ্যে এর উত্তর লুকিয়ে রয়েছে। কেননা আমাদের প্রতিটা ছোট ছোট সিদ্ধান্ত ঠিক করে দেবে কতটা ক্ষতি হয়ে যাওয়া প্রকৃতি আমরা ফেরত পাবো। আপনার জীবনেও কি এই সচেতনতা রয়েছে? তাহলে তা আমাদেরকে জানান। ইনস্টাগ্রামে DW এনভায়রনমেন্ট ফলো করতে ভুলবেন না, এবং আগামী সপ্তাহে ইকো ইন্ডিয়ার নতুন পর্বে আমাদের সঙ্গে থাকতে ভুলবেন না, যেখানে এমনই সব আকর্ষণীয় প্রতিবেদন নিয়ে আমরা আবারও হাজির থাকব। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। জলবায়ু, পরিবেশ ও উদ্ভাবনের অসাধারণ সব প্রতিবেদন থাকছে প্রতি সপ্তাহে ইকো ইন্ডিয়ায়। জলবায়ু সুরক্ষা ও টেকসই ভবিষ্যতের পথে পরিবেশ বান্ধব চাকরি ও পেশার কথা তুলে ধরি আমরা। খামার থেকে বারান্দা, কীটনাশক মুক্ত, পুষ্টি সমৃদ্ধ, বংশ পরম্পরায় চাষ হওয়া জলবায়ু সহিষ্ণু উদ্ভিদের সন্ধান করি আমরা। কলকাতা, দিল্লি ও চেন্নাইয়ের মতো শহরে করি সবুজ পরিবহন, নির্মল বায়ু ও পুনর্নবীকরণযোগ্য জ্বালানির খোঁজ। কিভাবে আমরা টেকসই জীবনযাপন করতে পারি, চলুন অনুসন্ধান করি একসঙ্গে। চোখ রাখুন DW বাংলার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পাতায় এবং প্রতি সপ্তাহে কলকাতা টিভির পর্দায়।